যেসব সেবা ও পণ্য ব্যবহার করে থাকে তার প্রায় অধিকাংশই কোনো না কোনোভাবে আমেরিকা কিংবা চীন ইত্যাদি দেশের মালিকানাধীন। ফলত আমাদের মেধা, শ্রম ও অধ্যবসায় শেষ পর্যন্ত এসব দেশের কাছে বিক্রি হয়ে যায়। বিনিময়ে আমরা সাময়িক সচ্ছলতা অর্জন করলেও দিন শেষে নিয়ন্ত্রণ তাদের হাতে তুলে দিই। এইভাবে ভেবে দেখলে আপনি শেষ পর্যন্ত নিজেকে এক অদৃশ্য অর্থনৈতিক জালে বন্দী অবস্থায় আবিষ্কার করতে পারেন। এটি এমন একটি জাল যেখান থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। বর্তমান বিশ্বের যে সকল জায়ান্ট রাষ্ট্র সারা পৃথিবীকে ভাগ বাঁচোয়ারা করে কবজা করে নিয়েছে, মধ্যযুগে তাদের অবস্থা কি একই রকম ছিল? উত্তর হলো না। আমরা ইউরোপের মধ্যযুগীয় বর্বরতা সম্পর্কে অবগত। এমন কিছু চিত্র ফুটে উঠেছে যেখানে ভারতীয় বর্গা জাতিদের দিয়ে জোরপূর্বক চাষ করিয়ে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। একইভাবে ইউরোপীয়রা আমেরিকার কৃষ্ণাঙ্গদের দিয়ে পশুর মতো পরিশ্রম করে তুলার চাষ করাত। ব্রিটিশ সাম্রাজ্যের এই সোনালী যুগে অগণিত মানুষ শোষিত হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের দুর্বল শ্রমের দ্বারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে মানুষগুলো হয়েছে অবহেলিত। মধ্যযুগের শিল্প বিপ্লব পৃথিবীর চেহারা পাল্টে দিয়েছে। অথচ বর্তমান সময়ে এক পাত্রকে বিশ্বাস করবে এ সকল আধুনিক যুগের মাতব্বরেরা একসময় মুসলিম শাসনের কাছে এসে হাতে ধরে বসে পড়ত একটু বন্ধুত্ব পাওয়ার আশায়। মুসলিম শাসকদের মধ্যে যারা সবচেয়ে বেশি ক্ষমতা অর্জন করেছে তাদের মধ্যে সবার আগে অর্থনীতির নাম চলে আসে। বর্তমানে আমরা সবাই জানি একসময় ব্রিটিশদের সূর্য অস্ত যেত। অথচ আমরা কি জানি ব্রিটিশদের আগে অটোমেনদের দাপট ছিল আরও বেশি তীব্র। অটোমেন সুলতান সুলেমানের শাসনামলে ব্রিটিশ সুলতানের বিরুদ্ধে কথা বলার সাহস রাখত না। সুলেমান পুরো মধ্যপ্রাচ্যে, ইউরোপ ও আফ্রিকার বেশ কিছু অংশে ইসলামী শাসন ব্যবস্থা প্রয়োগ করতে সমর্থ হয়েছিলেন। সে সময় ইউরোপের প্রায় সব দেশ সুলতানকে রাজস্ব প্রদানে বাধা দিত। যারা এই পদ প্রদানে পরিবেশ করেছে তারাই নিজ রাজ্যের স্বাধীনতা হারিয়েছে। অটোমেনদের কেন্দ্রীয় সুষ্ঠু রাজনীতি ও নিয়ন্ত্রিত সেনাবাহিনীর কাছে পুরো পৃথিবী ছিল অসহায়। দর্শক, আধুনিক যুগে বসে মধ্যযুগে একটু দৃষ্টিপাত করাই যায়। চলুন তবে আর কথা না বাড়িয়ে আদ্যপান্তরিক পর্বে অটোমেন সাম্রাজ্য সম্পর্কে। ছেলেবেলা থেকে তিনি বেশ কিছু বিষয়ে শিক্ষা লাভ করতে সমর্থ হন। তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে দক্ষ হিসেবে বেড়ে উঠতে থাকেন। তিনি অটোমেন সাম্রাজ্যের 10ম সুলতান এবং ইসলামের 89তম খলিফা। 1520 সালে সিংহাসনে আরোহণের বছরখানেক পর তিনি হাঙ্গেরি ও বোহেমিয়ার রাজাকে শ্রদ্ধা নিবেদনের জন্য 2 জন রাষ্ট্রদূত প্রেরণ করেন। হাঙ্গেরি রাজা ঘটনাক্রমে সুলতানের 2 রাষ্ট্রদূতকে বন্দী করে রাখেন। এই খবর সুলতানের কানে পৌঁছানোর পর বিকল্প চিন্তা করার আগেই তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন সুলেমান। 1521 সালে তিনি তার অবাধ্যদের সমুচিত জবাব দিতে শুরু করেন। প্রথমে তিনি সাবাক দুর্গ দখল করেন এবং বেলগ্রেড অবরোধ করে রাখেন। অবশ্য বেলগ্রেড অবরোধ প্রতিহত করে। পরে সুলতান তার সেনাবাহিনী থেকে মাত্র 400 সৈন্যের একটি প্লাটুন প্রেরণ করেন। এই ছোট আর্মি বিজয় ছিনিয়ে আনে। সুলতানের সব সৈন্য অক্ষত থেকে যায়। এরপর সুলতানের চোখ যায় লোহিত সাগরের দিকে। তিনি সেখানে নৌবহর প্রেরণ করেন এবং সমুদ্র পথে তার দাপট স্থাপন করেন। সুলতানের পরবর্তী যাত্রা হয় আলজেরিয়া, তিউনিসিয়া, রোডস দ্বীপ, ইরাক ইত্যাদি অঞ্চল অভিমুখে। সুলতান সুলেমানের অভিনব যুদ্ধ কৌশল এবং বিজ্ঞতা ছড়িয়ে পড়তে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কৃষ্ণ সাগর এবং ভূমধ্য সাগরের অঞ্চলগুলিও সুলতান নিয়ন্ত্রণের আওতায় চলে আসে। পরবর্তীতে সুলতান স্লোভানিয়া, ট্রান্সিলভানিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা রাজ্যগুলোকে অটোমেন সাম্রাজ্যের পতাকা তলে নিয়ে আসেন এবং সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। সুলেমান যেদিকে গেছেন বিজয় ছিনিয়ে নিয়েছেন, এমন বললেও খুব একটা ভুল বলা হয় না।
সুলতানের কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে যা তাকে বিজয়ের স্বাদ এনে দিতে পারে, তবে অনন্য অভিজ্ঞতার সম্মুখীন করিয়েছে। 1529 সালে সুলতানের ক্ষমতায় আসার নবম বছরে প্রায় 1,20,000 সৈন্যের অটোমান সেনাবাহিনী অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। সুলেমানের এই বিশাল সেনাবাহিনী বিপুল শক্তি প্রয়োগ করেও সেই যুদ্ধে জয় হতে পারে। এর পেছনে সুলতানের অদক্ষতা ছিল না। এর পেছনের কারণটি হল সেই সময়ে চলমান মহামারী। এই মহামারীতে অটোমান সৈন্যদের 1/3 মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই যুদ্ধে প্রকৃতি যেন অস্ট্রিয়ার পক্ষে চলে যায়। সুলতান রাশিয়া একটি মুসলিম সাম্রাজ্যের একমাত্র সুলতান, যার সময় সুলতানের মৃত্যু সৈন্যদের সাহসের উপর যাতে কোনো প্রভাব না ফেলে সে কারণে কিছুদিনই খবর গোপন রাখা হয়। যে যুদ্ধে হাঙ্গেরির পতন ঘটে। এখানে বলে রাখা যায়, সুলতান সুলেমানের মৃত্যুর সাথে সাথে অটোমানদের পতনের বীজও যেন বপন হয়ে যায়। যদিও প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত অটোমানদের অস্তিত্ব ছিল, তবে অটোমানীয় জৌলুস সবচেয়ে বেশি অর্জন করতে পেরেছেন সুলতান সুলেমান। অটোমান শাসনকে অনেকে ওসমানীয় শাসনও বলে থাকেন। ওসমান গাজীর নামানুসারে এই নামে অটোমানরা পরিচিত, কেননা এই রাজবংশের প্রতিষ্ঠাতা তিনি। তুর্কি বংশোদ্ভূত এই ব্যক্তি সেলজুক শাসনামলে উত্তর পশ্চিম আনাতোলিয়ার দায়িত্ব লাভ করেন। প্রথম অবস্থায় তিনি সেলজুক শাসকদের প্রতি অনুগত ছিলেন। 1299 সালে তিনি সেলজুকদের বার্ষিক কর প্রদানে অস্বীকৃতি জানান। পরে উত্তর পশ্চিম আনাতোলিয়াকে স্বাধীন হিসেবে ঘোষণা করেন। এভাবে ওসমান গাজীর হাত ধরে অটোমান সাম্রাজ্যের জন্ম ও বিস্তার হতে থাকে, যা পরবর্তী 6 শতকেরও বেশি সময় ধরে পৃথিবীর বুকে নিজের অবস্থান জানান দেয়। প্রথমে নতুন এই সাম্রাজ্যের রাজধানী করা হয় ইয়েনি শেহিরকে। তবে বড় কোনো রাজ্য জয় করার মতো শক্তিমত্তা তখনও অর্জন করতে পারেনি ওসমানী সেনাবাহিনী। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে অটোমানদের শক্তি বৃদ্ধি পেতে থাকে। 1321 থেকে 26 সাল পর্যন্ত উসমানীয় সেনাবাহিনী বার্সা এবং মুদান্না বন্দরের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে নিয়ে আসে। বার্সা অটোমানদের দখল করা প্রথম বাণিজ্যিক শহর। তার পূর্বে কেবল বারবারদের বিরুদ্ধে যুদ্ধ জয়ে অটোমানদের সন্তুষ্ট করতে হতো। তাই এই জয়কে অটোমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়, কেননা পৃথিবীর মানচিত্রে ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থান জানা দিয়ে এ সময় অটোমানদের আসল যাত্রা শুরু হয়। এর ধারাবাহিকতায় অটোমান সুলতান দ্বিতীয় এশিয়া ইউরোপের প্রবেশদ্বার কনস্টান্টিনোপল জয় করে অটোমানদের শক্তিকে সারা বিশ্বের কাছে প্রমাণ করে। সুলতান সুলেমান পরবর্তীতে ইউরোপের 1/3, আফ্রিকার বেশ কিছু অংশ, সম্পূর্ণ মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বেশ কিছু অংশ অটোমানদের দখলে নিয়ে আসেন। যেসব দেশ অটোমানদের দখলে ছিল না, তারা সুলতানের বিরুদ্ধে কোনো উচ্চবাচ্য করার দুঃসাহস দেখাত না। উপরন্তু ইউরোপ এশিয়ার বর্তমানের সব মোড়ল সুলতানকে কর দিত। মজার বিষয় হলো, মধ্যযুগের সবচেয়ে আগ্রাসী শক্তির সূচনা হয়েছিল মাত্র 400 জন সৈন্যের একটি বহরের মাধ্যমে। চিরস্থায়ী নয়। অটোমানরা রোমানদের পতন ঘটিয়ে নিজেদের দাপটকে সারা বিশ্বে পৌঁছে দিয়েছিল। এই অটোমানদের পতন হবে সেটা সে সময় কল্পনা করাও দুঃসাধ্য ছিল। পূর্বে একবার বলা হয়েছে, অটোমানদের পতনের বীজ তখনই বপন হয়েছিল যখন অটোমান সূর্য সুলতান সুলেমানের হাত ধরে সবচেয়ে বেশি আলো ছড়াচ্ছে। সুলেমানের অসংখ্য মানবিক গুণাবলী ও শাসনের সুদক্ষতার বাইরেও তার কিছু দিক ছিল যা নিয়ে তিনি আজও সমালোচিত। তিনি রাজকার্য প্রাতিষ্ঠানিক কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে সবসময় নির্ভর পরিশ্রমকে প্রাধান্য দিয়েছেন। তার সময়ে
ছেলে তৃতীয় মাহমুদ তার ১৯ ভাইকে হত্যা করে ক্ষমতায় বসেন। তবে তিনি বিচক্ষণ ছিলেন না। সুলতান হিসেবে একক কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারতেন না। ফলে তার আশপাশের লোকজন ছল চাতুরি করে নিজেদের সুবিধা অর্জন করে নিত। পরবর্তীতে সুলতান আহমেদের মৃত্যু হয় মাত্র ২৭ বছর বয়সে। এরপর প্রথমবারের মতো অটোমান সাম্রাজ্যের সিংহাসন কলঙ্কিত হয়। এই প্রথমবারের মতো পিতার পর পুত্র সিংহাসনে না বসে সেখানে বসানো হয় সুলতান আহমেদের মানসিক ভারসাম্যহীন ভাই মোস্তফাকে। সবচেয়ে সুযোগ্য শাসক সুলতান সুলেমান তার শাসন কার্যে পরিপূর্ণ দক্ষতার পরিচয় দিলেও উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে তিনি ভুল করেছিলেন। সুলতান সুলেমানের সুযোগ্য উত্তরসূরি ছিলেন